আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি টু গো এডুকেশন। আমি আহসানুল হক। আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অধ্যায় 2 এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা এই অধ্যায়ের কঠিন ও তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই অধ্যায়ের বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই চলো আলোচনা করা যাক বায়বীয় পদার্থের প্রসারণ নিয়ে। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে কঠিন পদার্থের আকার এবং আয়তন দুটি থাকে, এর প্রসারণ নির্ণয় করা তুলনামূলকভাবে সহজ। অপরদিকে তরলের নির্দিষ্ট আকার না থাকলেও তার আয়তন আছে, তাই তার প্রসারণও আমরা দেখতে পাই কিংবা মাপতে পারি। কিন্তু গ্যাসের বেলায় বিষয়টা একটু অন্যরকম, কারণ এর যে শুধুমাত্র নির্দিষ্ট আকার নেই তা নয়, এর নির্দিষ্ট আয়তনও নেই। গ্যাসকে যে পাত্রে ঢোকানো হবে, গ্যাসটির সঙ্গে সঙ্গে সেই পাত্রের আয়তন নিয়ে নেয়। কঠিন এবং তরল পদার্থের প্রসারণ যথেষ্ট কম বলে সেটি আমরা দৈনন্দিন জীবনে খুব বেশি একটা দেখতে পাই না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে গ্যাসের ব্যবহার খুব বেশি, এবং গ্যাসের প্রসারণ যথেষ্ট বেশি বলে আমরা সহজে পরীক্ষা করে সেটা দেখতে পারি। তোমরা যদি একটি বেলুনকে ফুলিয়ে একটি বোতলের মুখে লাগিয়ে রাখতে পারো এবং সেটাকে যদি একটি বরফ দেওয়া পানিতে চুবিয়ে রাখো, তাহলে দেখবে বেলুনটি সংকুচিত হয়ে নেতিয়ে পড়েছে। আবার যদি গরম পানিতে সেটিকে চুবিয়ে রাখো, তাহলে দেখবে যে বেলুনটি অনেক বেশি ফুলে উঠেছে। এর মাধ্যমে বোঝা যায় যে গ্যাসকে যদি আমরা ঠান্ডা তাপমাত্রায় বা কম তাপমাত্রায় নিয়ে যাই, তাহলে সেটি সংকুচিত হয়, এবং গ্যাসকে যদি আমরা অনেক বেশি তাপমাত্রা প্রয়োগ করি বা তুলনামূলক বেশি তাপমাত্রা প্রয়োগ করি, তাহলে সেটি অনেক বেশি পরিমাণে প্রসারিত হয়। চিত্রে এই বিষয়টির একটি পরীক্ষা দেখানো হয়েছে। এই ফোলানো বেলুনটিকে বরফে রাখার সাথে সাথে এটি নিভিয়ে পড়েছে, অর্থাৎ এর আয়তন সংকোচন ঘটেছে। এবং এই বোতলটিকে যখন আমরা আবার একটি গরম পানির পাত্রে রেখেছি, তখন এটির আয়তন প্রসারণ ঘটেছে। কঠিন এবং তরল পদার্থের প্রসারণ যখন আমরা আলোচনা করেছি, তখন চাপ নিয়ে বেশি একটা মাথা ঘামাতে হয়নি আমাদের, কারণ কঠিন এবং তরল পদার্থের উপর চাপ প্রয়োগ করে এদের আয়তন খুব বেশি একটা পরিবর্তন করা যায় না। কিন্তু গ্যাসের বেলায় ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন রকম। আমরা গ্যাসকে চাপ প্রয়োগ করে অনেক বেশি আয়তন কমিয়ে ফেলতে পারি, কারণ আমরা জানি গ্যাসকে চাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত হয়। আবার একই পরিমাণ গ্যাসকে ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে ঢোকানো হলে তার চাপও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ তাপমাত্রার মতো চাপ বাড়িয়ে কমিয়ে গ্যাসের প্রসারণ সংকোচন করা যায়। কাজে আমরা যদি তাপ দিয়ে গ্যাসের আয়তন কতটুকু বৃদ্ধি পেয়েছে তা মাপতে চাই, তাহলে লক্ষ্য রাখতে হবে যেন চাপের কোনো পরিবর্তন না হয়। তাই প্রথমে আমাদের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং তাপমাত্রা টি এর মধ্যে সম্পর্ক জানা দরকার। মনে রাখতে হবে এখানে আমরা যে তাপমাত্রাটা ব্যবহার করব সেটা কিন্তু কেলভিন স্কেলে ব্যবহার করতে হয়। আদর্শ গ্যাসে সূত্র আহ, হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই আদর্শ গ্যাসের সূত্রের মাধ্যমে আমরা কোনো একটা গ্যাসের সংকোচন, প্রসারণ এবং তার উপরে চাপের প্রভাব, তার একটা সম্পর্ক প্রকাশ করতে পারি। পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এই সূত্রের মধ্যে দেখতে পাচ্ছ আরেকটি রাশি রয়েছে, সেটা হচ্ছে আর। এই আর টিকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এর একটি নির্দিষ্ট মান আছে, যেহেতু এটি একটি ধ্রুবক, নির্দিষ্ট একটি মান আছে। এই আর এর নির্দিষ্ট মানটি হলো 8.314 জুল কেলভিন পার মোল। এই আর এর নির্দিষ্ট মানটি হলো জুল পার কেলভিন পার মোল। আর এখানে যে ছোট হাতের এন অক্ষরটি দেখতে পাচ্ছ, এই এন এর মানে হলো যে কয় মোল গ্যাস এখানে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ পি দিয়ে আমরা চাপ বুঝতে পারতেছি, ভি দিয়ে আয়তন, এন দিয়ে কত মোল গ্যাস ব্যবহার করা হচ্ছে সেটি, আর দিয়ে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং টি দিয়ে আমরা তাপমাত্রা প্রকাশ করছি। চিত্রে দেখতে পাচ্ছ যে একটি সিলিন্ডারে কিছু গ্যাস রেখে আটকে দেওয়া হয়েছে। যখন এতে তাপ প্রয়োগ করা হয়েছে, তখন এর আয়তন বেড়ে গিয়েছে এবং এর অভ্যন্তরীণ চাপও বৃদ্ধি পেয়েছে। এখন আমরা বায়বীয় পদার্থের প্রসারণ কিভাবে হয় বা কতটুকু হয় তা পাঠ্য বইয়ে একটি গাণিতিক উদাহরণ থেকে বোঝার চেষ্টা করব। উদাহরণে বলা হয়েছে একটি 100 ml আয়তনের পাত্রে 10⁸ প্যাসকেল চাপে 128 গ্রাম অক্সিজেন গ্যাস রাখা হলে এর তাপমাত্রা কত হবে? লক্ষ্য করেছো যে আমি এখানে 108 এর বদলে এখানে 10⁸ প্যাসকেল বলেছি। তোমাদের প্রশ্নে এই জায়গাটা একটু ভুল দেয়া আছে, সেজন্য এটার আসল উচ্চারণটা হবে 10⁸ প্যাসকেল চাপ।
তো প্রশ্নটি দেখে অলরেডি তুমি বুঝতে পারছো যে এখানে চাপের পরিমাণ হচ্ছে 10⁸ প্যাসকেল, সুতরাং এখানে পি ইজ ইকুয়াল টু হবে 10⁸ আয়তন ভি ইজ ইকুয়াল টু 100 ml। এখানে প্রশ্নের মধ্যে আমাদের মিলিলিটার আয়তনের আহ, উল্লেখ করা হয়েছে, কিন্তু আমরা যখন এই আয়তনকে সূত্রের মধ্যে ব্যবহার করব, তখন অবশ্যই আমাদেরকে এই মিলিলিটার এককে লিটার এককে কনভার্ট করে নিতে হবে, অথবা মিটার কিউব এককে কনভার্ট করে নিতে হবে। তো এই 100 মিলিলিটারকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে হয় 10⁻⁻⁴ বা 10⁻⁴ মিটার কিউব আয়তন। আর এখানে যে আমরা গ্যাস ব্যবহার করছি সেই গ্যাসের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। আমরা জানি অক্সিজেনের আণবিক ভর পর্যায় সারণী থেকে আমরা অলরেডি তো শিখে আসছি যে 32 গ্রাম হয় ভর। আর যেহেতু আমাদের অক্সিজেনের 32 গ্রাম ভর এবং এখানে আমরা 128 গ্রাম অক্সিজেন ব্যবহার করছি, এই দুইটা সম্পর্ক থেকে আমরা মোল সংখ্যা এনটা বের করে নিতে পারি। যেহেতু 128 গ্রাম অক্সিজেন এবং প্রতি মোল অক্সিজেনের ভর হচ্ছে 32, সুতরাং 128কে 32 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি যে এখানে অক্সিজেন ব্যবহার করা হয়েছে 4 মোল। এখন আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটি থেকে আমরা টি এর মান বের করে নিতে পারি। এক্ষেত্রে প্রশ্নের মধ্যে লক্ষ্য করো যে তাপমাত্রা যেহেতু চাওয়া হয়েছে, সুতরাং আমাকে এখান থেকে টি নির্ণয় করতে হবে যে কত তাপমাত্রা এখানে তৈরি হচ্ছে। তো টি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের পিভি বাই এনআর। এখানে পি এর মান 10⁸, ভি এর মান 10⁻⁴ আমরা বসিয়ে দিই, এবং এন যেহেতু আমাদের এখানে 4, সুতরাং আমরা এখানে 4 আর এর মান আমরা জানি 8.314, যেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর মান নির্দিষ্ট। এই মানগুলো বসিয়ে দেওয়ার পরে আমরা পাচ্ছি টি ইজ ইকুয়াল টু 300 কে। এখানে কে দিয়ে ক্যালভিন প্রকাশ করছে। সুতরাং আমরা যদি এই কেলভিন তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে নিয়ে আসতে চাই, আমরা জানি কেলভিন এবং সেলসিয়াস স্কেলের পার্থক্য হচ্ছে 273 ডিগ্রি। তো 300 থেকে আমরা 273 বাদ দিলে যে তাপমাত্রা পাবো সেটাই হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। এখন আমরা এই ক্ষেত্রে 4 মোল অক্সিজেনের ক্ষেত্রে তাপমাত্রাটা নির্ণয় করলাম। শুধুমাত্র অক্সিজেন না, 4 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এই মানটি সত্যি হবে, কারণ আমরা জানি গ্যাসের ক্ষেত্রে প্রত্যেকটি গ্যাসই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটি মেনে চলে, এবং প্রত্যেকটি গ্যাসের ক্ষেত্রে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান সমান। এখন আমরা দেখব গ্যাসের প্রসারণ সহগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি। গ্যাসের প্রসারণ সহগ বলতে বোঝায় গ্যাসের আয়তন প্রসারণ সহগ। আমরা জানি এক নির্দিষ্ট চাপে যদি T1 তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন V1 হয় এবং T2 তাপমাত্রায় সেই একই গ্যাসের আয়তন V2 হয়, তাহলে সেই গ্যাসের প্রসারণ সহগ হবে গামা ইজ ইকাল টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। কিন্তু আমরা জানি V1 আয়তনের কোনো গ্যাসের ক্ষেত্রে যদি তাপমাত্রা T1 হয়, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ হয় PV1 ইজ ইকাল টু nRT1 এবং PV2 ইজ ইকাল টু nRT2। এই দুইটি সমীকরণ থেকে PV1 ইজ ইকাল টু nRT1 এবং PV2 ইজ ইকাল টু nRT2, এই দুটি সমীকরণ থেকে আমরা আহ, দ্বিতীয় সমীকরণটি থেকে প্রথম সমীকরণকে বিয়োগ করলে আমরা পাই P ইন্টু V2 মাইনাস V1 ইজ ইকাল টু nR ইন্টু T2 মাইনাস T1। এই সমীকরণের বাম দিকে PV1 দিয়ে এবং ডান দিকে nRT1 দিয়ে ভাগ করলে আমরা পাই V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইজ ইকুয়াল টু T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1। এখন এই সমীকরণটিকে সমাধান করার পরে আমরা দেখতে পাচ্ছি গামা ইজ ইকুয়াল টু 1/T1। এই গামা ইজ ইকুয়াল টু 1/T1 সমীকরণ থেকে আমরা একটি সম্পর্ক বুঝতে পারছি, সেটি হচ্ছে তাপমাত্রা এবং গ্যাসের প্রসারণ সহগ একটি অপরটির ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি তাপমাত্রা বাড়ে তাহলে গ্যাসের প্রসারণ সহগ হচ্ছে কমবে, এবং তাপমাত্রা কমলে গ্যাসের প্রসারণ সহগ বাড়বে। এই গ্যাসের প্রসারণ সহগ কোনো ধ্রুব সংখ্যা না, এটি তাপমাত্রার বিপরীত। এখন আমরা আলোচনা করব ক্যালোরিমিতি নিয়ে। ক্যালোরিমিতি আমাদের তাপগতিবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। তাপমাত্রা এবং এর সম্পর্ক আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, কিংবা একটা বস্তুর মোট তাপ কিভাবে মাপা হয়, বা কোনো বস্তুর তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ বাড়াতে হলে বা কতটুকু তাপমাত্রা সেখানে দিতে হয়, তার বিস্তারিত আলোচনা কিন্তু আমরা এখনো করিনি। তো বিজ্ঞানের যে শাখায় এই পদ্ধতিটি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, সেটাকে ক্যালোরিমিতি বলা হয়।
কোনো বস্তুর ভেতরে কতটুকু তাপ রয়েছে সেটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক, বস্তুটির ভর; দুই হচ্ছে তাপমাত্রা; এবং তিন হচ্ছে আপেক্ষিক তাপ। তো বস্তুর ভর এবং তাপমাত্রার সাথে আমরা ইতিমধ্যেই খুবই পরিচিত হয়ে উঠছি, কিন্তু তোমাদের কাছে হয়তো বা আপেক্ষিক তাপ কথাটি নতুন লাগতে পারে। এখন আমি আপেক্ষিক তাপ কি জিনিস বা এটির পরিচয় কি সেটা আমরা এখন বলবো। আপেক্ষিক তাপের সংজ্ঞা হচ্ছে যে 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ। অর্থাৎ ভরের যদি কোনো পদার্থকে আমরা T1 থেকে T2 তাপমাত্রায় নিতে চাই, তাহলে যদি কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় এবং পদার্থটির আহ আপেক্ষিক তাপ যদি এস হয়, তাহলে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু M × T2 - T1 × S। এই আপেক্ষিক তাপকে সেলসিয়াস স্কেলে জুল পার কেজি ডিগ্রি পার সেলসিয়াস বলা হয়, আর কেলভিন স্কেলে জুল পার কেজি পার কেলভিন বলা হয়। কোনো বস্তুর তাপ তৃতীয় যে বিষয়টির উপর নির্ভর করে সেটি হচ্ছে আপেক্ষিক তাপ। আর আমরা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে অনুমান করতে পারি না যে কোন বস্তুর আপেক্ষিক তাপ কত। মনে করো কিছু পরিমাণ পানিকে তুমি তাপ প্রদান করে 10 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে। এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি বাড়ানোর জন্য যে পরিমাণ তাপের প্রয়োগ করেছো, ঠিক সেই পরিমাণ তাপ যদি তুমি একটি লোহাতে প্রয়োগ করতে, তাহলে লোহার ক্ষেত্রে তাপমাত্রাটা 100 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেত। কারণ হচ্ছে পানির তুলনায় লোহার আপেক্ষিক তাপ 10 ভাগের 1 ভাগ। কিংবা আমরা উল্টোভাবে বলতে পারি, পানির আপেক্ষিক তাপ যেহেতু লোহার আপেক্ষিক তাপ থেকে 10 গুণ বেশি, তাই লোহার সমান তাপমাত্রায় পৌঁছাতে পানিকে 10 গুণ বেশি তাপ দিতে হয়। এখন আপেক্ষিক তাপের কিছু গাণিতিক উদাহরণ আমরা দেখব। এই গাণিতিক উদাহরণগুলোর যদি ঠিকঠাক ভাবে সলভ করতে পারো, তাহলে তোমাদের আপেক্ষিক তাপের উপর ধারণা আরো বেশি ক্লিয়ার হবে। প্রথম উদাহরণে বলা হয়েছে কাঁচের আপেক্ষিক তাপ 840 জুল পার কেজি পার কেলভিন হলে 3 কেজি কাঁচের তাপমাত্রা 30 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন। আমরা ক্যালোরিমিতির সূত্র থেকে ইতিমধ্যে দেখে এসেছি যে কিউ ইজ ইকুয়াল টু MS T2 - T1। এক্ষেত্রে কিউই হচ্ছে আমাদের প্রয়োজনীয় তাপ। এখানে আমাদের প্রশ্নে দেয়া আছে আপেক্ষিক তাপ, অর্থাৎ এস এর মান দেয়া আছে, ভর 3 কেজি দেয়া আছে, এবং তাপমাত্রার বৃদ্ধি দেখাচ্ছে 30 কেলভিন। তো T2 - T1 হলো 30 কেলভিন, এস হলো 840, এবং এম হলো 3। এই মানগুলো বসিয়ে আমরা পাই 71,280 জুল। অর্থাৎ আমরা যদি 71,280 জুল তাপমাত্রা আহ কাচের মধ্যে প্রয়োগ করি, তাহলে তার তাপমাত্রা 30 কেলভিন বৃদ্ধি পাবে। দ্বিতীয় উদাহরণটিতে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে 300 কেলভিন তাপমাত্রায় থাকা 2 কেজি পানিকে চুলার উপরে রাখায় এর তাপমাত্রা 310 কেলভিন হলো। চুলা থেকে 84,000 জুল তাপ পাওয়া গেলে পানির আপেক্ষিক তাপ কত? এই প্রশ্নের মধ্যে ইতিমধ্যে আমাদের প্রাপ্ত তা- তাপের পরিমাণ উল্লেখ করা হয়েছে। আমাদেরকে বের করতে হবে আপেক্ষিক তাপ। অর্থাৎ ওই একই সূত্র ব্যবহার করে আমরা এই সেম কাজটি করতে পারি। এক্ষেত্রে আমাদের এস এর মানটি নির্ণয় করতে হবে। এখানে তাপ কিউ এর পরিমাণ দেওয়া হয়েছে 84,000 জুল, ভর উল্লেখ করা হয়েছে 2 কেজি, এবং পূর্ববর্তী তাপমাত্রা 300 কেলভিন, এবং বৃদ্ধির পরে তাপমাত্রা অর্থাৎ T2 হচ্ছে 310 কেলভিন। এই মানগুলো বসিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি 4,200 জুল পার কেজি পার কেলভিন। অর্থাৎ পানির আপেক্ষিক তাপ 4,200 জুল পার কেজি পার কেলভিন। আমরা আরো দুইটি উদাহরণ দেখব। এই সবগুলো উদাহরণ তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে। প্রথম উদাহরণে বলা হয়েছে 295 কেলভিন তাপমাত্রায় থাকা 5 কেজি পানিকে 63,000 জুল তাপ প্রদান করা হলে পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে বা কতটুকু হবে। আমরা এক্ষেত্রেও প্রথমত যে সূত্রটি ইউজ করব সেটি হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু MS T2 - T1। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে পরিবর্তিত তাপমাত্রা আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ T2 এখানে নির্ণয় করতে হবে। সুতরাং T2 নির্ণয় করতে হলে আমাদের সমীকরণটি দাঁড়াবে T2 ইজ ইকুয়াল টু T1 প্লাস Q/MS। এখানে T1 এর মান হচ্ছে 295, এবং
কিউ এর মান দেওয়া আছে 63,000। এক্ষেত্রে এম এর মান হলো 5, কারণ এখানে 5 কেজি পানি ব্যবহার করা হয়েছে। এবং আমরা অলরেডি জানি যে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4,200। এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে টি টি ইজ ইকুয়াল টু 298 কেলভিন। এখন আমরা একটি নতুন সূত্রের পরিচয় জানবো। সেই সূত্রটি হচ্ছে সি ইজ ইকুয়াল টু এম এস। এই সি হচ্ছে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা। সি ইজ ইকুয়াল টু এম এস, এই সূত্রে সি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। আর কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলতে বোঝানো হয় সে বস্তুটির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয়। আমরা যদি কোনো বস্তুর ভর এবং তার আপেক্ষিক তাপ জানতে পারি, তাহলে সহজেই সেই বস্তুর তাপ ধারণ ক্ষমতাও বের করে ফেলতে পারি। কারণ সি ইজ ইকুয়াল টু এম এস, এই সূত্রের মধ্যে এম হচ্ছে ওই বস্তুটির ভর এবং এস হচ্ছে ওই বস্তুটির আপেক্ষিক তাপ। এখন আমরা এই সি ইজ ইকুয়াল টু এম এস সূত্র ব্যবহার করে কিভাবে আহ, অঙ্ক করা যায় বা কিভাবে গাণিতিক সমস্যাগুলো সলভ করা যায় সেগুলোর একটা উদাহরণ দেখব। উদাহরণটিতে বলা হয়েছে 10 কেজি লোহার তুলনায় 10 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা কত বেশি। এখানে প্রশ্নে বলা হয়েছে লোহার আপেক্ষিক তাপ 450 জুল/কেজি/কেলভিন, আর পানির আপেক্ষিক তাপ 4,200 জুল/কেজি/কেলভিন। আমরা যদি এখান থেকে লোহার তাপ ধারণ ক্ষমতা বের করতে চাই, তাহলে আমাদেরকে সি ইজ ইকুয়াল টু এম এস এই সূত্রটি ব্যবহার করতে হবে। আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে এম হচ্ছে 10 কেজি, অর্থাৎ লোহার ভর হচ্ছে 10 কেজি, এবং লোহার আপেক্ষিক তাপ বলে দেওয়া আছে 450 জুল/কেজি/কেলভিন। অর্থাৎ এম এবং এস এই দুইটি সংখ্যাকে আমরা যদি গুণ করে দিই, তাহলে আমরা এখানে সি এর মান পেয়ে যাচ্ছি বা লোহার তাপ ধারণ ক্ষমতা পেয়ে যাচ্ছি। আবার ঠিক একইভাবে আমরা পানির তাপ ধারণ ক্ষমতা বের করতে পারি। এক্ষেত্রে আবারও আমরা সি ইজ ইকুয়াল টু এম এস এই সূত্রটি ব্যবহার করব। প্রশ্নের মধ্যে ইতিমধ্যে বলে দেওয়া আছে যে পানির পরিমাণ 10 কেজি এবং পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4,200 জুল/কেজি/কেলভিন। এই 10 এবং 4,200 এই দুই সংখ্যাকে আমরা যদি গুণ করে দিই, তাহলে আমরা আবারও পেয়ে যাচ্ছি পানির তাপ ধারণ ক্ষমতা সি। এই মান দুটিকে লক্ষ্য করলে তোমরা দেখবে যে পানির ধারণ ক্ষমতা লোহার তাপ ধারণ ক্ষমতার থেকে প্রায় 10 গুণ বেশি। এজন্য সমান পরিমাণ তাপ দুইটিকে দেওয়া হলেও লোহার তাপ ধারণ ক্ষমতা বেশি থাকায় লোহার তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু পানির তাপমাত্রা তেমন একটা বাড়ে না। শীতকালে গোসলের জন্য অনেকেই ঠান্ডা পানিতে কিছুটা গরম পানি ঢেলে দেয়। তো গরম পানি ঠান্ডা পানিতে ঢেলে দেওয়ার পরে গরম পানি ঠান্ডা পানিকে তাপ দিতে দিতে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। আবার একই সঙ্গে বালতি যে শীতল পানি ছিল সেটিও গরম পানি থেকে তাপ শোষণ করতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় যে উত্তপ্ত পানির তাপমাত্রা কমে এবং শীতল পানির তাপমাত্রা বেড়ে দুইটি পানির তাপমাত্রায় পুরোপুরি একরকমই হয়ে যায়। এই এই ধারণা থেকে আমরা বুঝতে পারি একাধিক ভিন্ন তাপের বস্তু যখন একসাথে মিশ্রণ করা হয় বা একটি একটি সংস্পর্শে আসে, তখন কোনো পদার্থ তাপ প্রদান করে এবং কোনো পদার্থ তাপ শোষণ করে। একাধিক বস্তুর ক্ষেত্রে কোন পদার্থ তাপ আহ, প্রদান করবে এবং কোন পদার্থ তাপ গ্রহণ করবে তা কিছু নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকে বলা হয় ক্যালোরিমেট্রির মূলনীতি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুইটি নিয়ম দেওয়া রয়েছে। এই দুইটি নিয়মই ক্যালোরিমেট্রির মূলনীতি বলে পরিচিত। তো প্রথম নিয়মটি হচ্ছে বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছে আহ তাপ দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুটো বস্তুর তাপমাত্রা সমান হয়। অর্থাৎ আমরা একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম, গরম পানি এবং ঠান্ডা পানির উদাহরণ, এই উদাহরণে গরম পানি ততক্ষণ পর্যন্ত তাপ দিতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই গরম এবং ঠান্ডা পানি দুইটার তাপমাত্রা সমান হয়ে যায়। আর ক্যালোরিমেট্রির নীতির দ্বিতীয় নীতিটি হচ্ছে উত্তপ্ত বস্তু যতটুকু তাপ ছেড়ে দেবে শীতল বস্তু ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে। অর্থাৎ যে বস্তু তাপ প্রদান করবে, যেমন উদাহরণে বলেছিলাম গরম পানি, সেটি তাপ প্রদান করে, আর শীতল পানি তাপ গ্রহণ করে। এক্ষেত্রে গরম পানি যতটুকু তাপ ছাড়বে শীতল পানিও ঠিক ততটুকুই তাপমাত্রা গ্রহণ করবে। যদিও এটা থিওরিটিক্যাল একটি বিষয়, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো বস্তুই অপর বস্তুকে 100% তাপ আহ, পরিবহন করতে পারে না। তাই তাপ পরিবহনের বেলায় কিছু না কিছু তাপ এখান থেকে
হারিয়ে যায় বা অন্য কোনো শক্তিতে পরিণত হয়ে যায়। আমরা এখন ক্যালোরিমিতির মূলনীতি নিয়ে একটি গাণিতিক উদাহরণ দেখব। এই উদাহরণটিতে বলা হয়েছে যে 300 কেলভিন তাপমাত্রার 2 কেজি পানির মধ্যে 400 কেলভিন তাপমাত্রার 5 কেজি উত্তপ্ত লোহার টুকরা ছেড়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর তাপমাত্রা কত হবে? এখানে লোহার আপেক্ষিক তাপ উল্লেখ করা হয়েছে 450 জুল/কেজি/কেলভিন। যেহেতু এখানে একটি উত্তপ্ত লোহার টুকরা এবং 300 কেলভিন তাপমাত্রার পানি ব্যবহার করা হয়েছে এবং লোহার টুকরার তাপমাত্রা বেশি, সুতরাং এই পানিতে যখন লোহার টুকরোকে ছেড়ে দেওয়া হবে তখন পানি এবং লোহার মধ্যে তাপের আদান প্রদান হতে থাকবে। লোহা তাপ বিকিরণ করতে থাকবে এবং পানি এখান থেকে তাপ শোষণ করতে থাকবে। এখানে পানির তাপমাত্রাকে আমরা T1 ধরে নিচ্ছি, যেটা 300 কেলভিন, এবং লোহার তাপমাত্রাকে আমরা T2 ধরে নিচ্ছি, যেটা হচ্ছে 400 কেলভিন। আর এই পানির মধ্যে যখন লোহার টুকরাকে ছেড়ে দেওয়া হবে তখন যে তাপমাত্রাটা হবে সেটি ধরে নিচ্ছি আমরা টি। তাহলে পানিকে এখানে উত্তপ্ত করতে যে প্রয়োজনীয় তাপটা হবে সেটা হবে Q1 = M1S1 টি টি মাইনাস T1। এখানে T1 হচ্ছে পানির তাপমাত্রা, আর এই টিটা, শুধুমাত্র যে টিটা লেখা আছে এই টিটা হচ্ছে দুইটি পানির মধ্যে যখন আমরা লোহার টুকরাটিকে ছেড়ে দেব তারপরে যে তাপমাত্রাটা হবে সেটি। আবার লোহাকে পানিতে ছেড়ে দেওয়ার পরে সে যে তাপমাত্রাগুলো হারাবে বা সে ঠান্ডা হতে গিয়ে যে তাপমাত্রাটা পানিতে প্রদান করবে সেটি হচ্ছে Q2। আর এই Q2 সমান সমান M2S2 × T2 - T। আমরা জানি ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে যে কোনো একটা পদার্থ যখন অন্য একটি পদার্থের তাপীয় সংস্পর্শে আসবে তখন কোনো একটি বস্তু যে পরিমাণ তাপ ছেড়ে দিবে অপর বস্তুটি সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। সুতরাং এখানে সেই নিয়ম অনুযায়ী হবে আমাদের Q1 = Q2। এই Q1 = Q2 এর ক্ষেত্রে আমরা জাস্ট সূত্রটা এখানে যদি বসিয়ে দিই, সেটা সমাধান করে আমরা এখান থেকে পাই যে T = 321.13 কেলভিন। এখন আমরা পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব কিরকম হয় সেটি নিয়ে আলোচনা করব। আমরা জানি পদার্থের প্রধানত তিনটি ধরনের আহ, অবস্থা রয়েছে: কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন থেকে তরল পদার্থে পরিণত হওয়ার জন্য আমরা জানি কঠিন পদার্থকে তাপ প্রদান করতে হয়। তাপ প্রদান করার ফলে কঠিন পদার্থ যখন তরলে পরিণত হয় এই প্রক্রিয়াটিকে বলা হয় গলন। আর যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে সেই তাপমাত্রাটাকে বলা হয় গলনাঙ্ক। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যে আহ, বরফকে যখন আমরা তাপ দিই তখন এই বরফ তাপের কারণে গলতে থাকে, গলে পানিতে পরিণত হয়। তো এটা হচ্ছে বরফের গলন। আর তাপ ঠিক একইভাবে আমরা যদি বরফ পানি থেকে শোষণ করে নিই বা তাপ সরিয়ে নিই তখন এটি কঠিন পদার্থে পরিণত হয় বা বরফে পরিণত হয়। ঠিক তেমনি মোমবাতি যখন আমরা জ্বালাই তখন অনেক সময় দেখতে পাই যে মোমবাতির উপরের অংশ থেকে গলে গলে নিচের দিকে পড়ছে এবং সেটি তাপ হারিয়ে কঠিন মোমবাতিতে পরিণত হয়। এই ছিল কঠিন থেকে তরল এবং তরল থেকে কঠিন হওয়ার প্রক্রিয়া। তরল থেকে কঠিনে পরিণত হওয়ার এই প্রক্রিয়াটিকে বলা হয় হচ্ছে কঠিনীভবন। এবার আমরা কথা বলবো তরল থেকে কিভাবে গ্যাসীয় এবং গ্যাসীয় থেকে কিভাবে তরলে পরিণত করা যায়। আমরা জানি তরল পদার্থকে যদি আমরা নির্দিষ্ট পরিমাণ তাপ প্রদান করি তখন সেটি বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় বাষ্পীভবন। আর যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা চিন্তা করতে পারি যে একটি পানির উদাহরণ হিসেবে আমরা চিন্তা করতে পারি যে কিছু পরিমাণ পানিকে আমরা যখন তাপ দিতে থাকি ক্রমাগত তখন এক সময় সেটি পানিটা ফুটতে শুরু করে। তো এই ফুটতে শুরু করার সময়টা হচ্ছে পানির স্ফুটন বা এই এই ফুটতে শুরু করার প্রক্রিয়াটাকে বলা হয় বাষ্পীভবন। আবার আমরা যদি এই গ্যাসীয় পানিটাকে অর্থাৎ বাষ্পকে ঠান্ডা করতে যাই বা বাষ্প থেকে তাপমাত্রা শোষণ করতে চাই বা তাপ অপসারণ করি সেক্ষেত্রে আবার তরলে পরিণত হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় ঘনীভবন। অর্থাৎ বাষ্প থেকে তাপ সরিয়ে কোনো পদার্থকে যখন আমরা তরলে পরিণত করব সেই প্রক্রিয়াটাকে ঘনীভবন বলা হয়। তৃতীয়ত আমরা কথা বলবো কঠিন থেকে কিভাবে গ্যাসীয় এবং গ্যাসীয় থেকে কিভাবে কঠিন পদার্থে পরিণত হয়। কিছু কিছু পদার্থ আছে পৃথিবীতে যেগুলো তাপ প্রদান করার কারণে কঠিন পদার্থ থেকে সরাসরি বায়বীয় পদার্থে পরিণত হয়।
সাধারণত অন্যান্য পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থকে তাপ দিলে প্রথমত তরলীয় পরিণত হয়, তারপর তরল থেকে বাষ্পে পরিণত হয়। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলো তরল পদার্থতে পরিণত হওয়ার আগেই সে বাষ্পে পরিণত হয়ে যায়। আমরা এই পদ্ধতিকে বলি ঊর্ধ্বপাতন। আমরা উদাহরণ হিসেবে চিন্তা করতে পারি নেপথলিন। এই নেপথলিনটাকে যদি আমরা খোলা পরিবেশে রেখে দিই, তখন সেটি বাইরের পরিবেশের সংস্পর্শে এবং তাপে সে গলে বাষ্পে পরিণত হয়। অথবা সরাসরি যদি আমরা নেপথলিনে তাপ প্রয়োগ করি, তখন সেটি সরাসরি বাষ্পে পরিণত হয়। আবার ঠিক উল্টা ভাবে যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে গ্যাসকে যখন আমরা শীতল করি এবং শীতল করে সরাসরি কঠিন পদার্থে যদি খুব পরিবর্তন করতে পারি, সেই সেই পরিবর্তনটাকে বলা হয় হচ্ছে অবক্ষেপ। যেমন আয়োডিনের বাষ্পকে যদি আমরা তাপ শোষণ করাই, বা আয়োডিনের বাষ্প থেকে যদি তাপ শোষণ করে নিই, কমিয়ে নিই, তাহলে সেটি সরাসরি কঠিন পদার্থে পরিণত হয় বা কঠিন আয়োডিনে পরিণত হয়। এই প্রক্রিয়াটিও কিন্তু একটি অবক্ষেপ প্রক্রিয়ার উদাহরণ। তোমরা স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রের মাধ্যমে আমরা পদার্থের অবস্থার পরিবর্তনের আরো বিস্তারিত জানতে পারবো। আমরা যখন কোনো একটা কঠিন পদার্থে তাপ প্রয়োগ করি, সেটা নির্দিষ্ট একটি তাপমাত্রায় পৌঁছানোর পর গলতে শুরু করে। ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। আবার গলিত ওই পদার্থকে আমরা তাপ দিতে দিতে যখন নির্দিষ্ট একটি তাপমাত্রায় পৌঁছায়, তখন সেটি আবার বাষ্পে পরিণত হয় এবং ওই তাপমাত্রাকে বাষ্পীভবন বলে। এই গলন এবং বাষ্পীভবন চলাকালীন সময়ে কিছু সময় ধরে তাপমাত্রা একই থাকে। অর্থাৎ যখন কোনো বস্তুর গলন শুরু হয়, সম্পূর্ণ বস্তুটি গলিত হওয়ার আগ পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। ঠিক তেমনি ভাবে যখন কোনো বস্তু বাষ্পীভূত হওয়া শুরু করে, সম্পূর্ণ বস্তুটি বাষ্পীভূত হওয়া পর্যন্ত এখানকার তাপমাত্রা কোনো চেঞ্জ হয় না। এই তাপমাত্রার পরিবর্তন না হওয়াকে বলা হয় সুপ্ত তাপ। অর্থাৎ আমরা যদি একটু বরফের কথা চিন্তা করি, বরফ পুরোপুরি গলে যেতে যে পরিমাণ সময় লাগবে, ওই সময়টুকুতে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। এবং এই যে তাপ আমাকে বাইরে থেকে দিতে হচ্ছে এই সময়টাতে বরফটাকে গলানোর জন্য, এই তাপটাকে বলা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। ঠিক একইভাবে যখন আমরা কোনো পানিকে বাষ্পে পরিণত করি, সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হয়ে যাওয়ার জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয়, এই তাপটাকে বলা হয় বাষ্পীভবনের সুপ্ত তাপ। এই গলন এবং বাষ্পীভবনের জন্য যে প্রয়োজনীয় তাপ, সেই তাপটি নির্ভর করে ওই বস্তুর পরিমাণের উপর। অর্থাৎ পদার্থটি যদি পরিমাণে বেশি হয়, তখন গলনের জন্য তাপ বেশি লাগবে, আবার বাষ্পীভবনের জন্য তাপ বেশি লাগবে। এবার পদার্থের অবস্থান পরিবর্তন সম্পর্কিত একটি গাণিতিক উদাহরণ আমরা দেখব। এই উদাহরণটিতে বলা হয়েছে বরফ গলনের সত্য তাপ 33,600 জুল/কেজি হলে গলনাঙ্ক তাপমাত্রায় থাকা 3 কেজি বরফ গলিয়ে 300 কেলভিন তাপমাত্রার পানি পেতে কি পরিমাণ তাপ প্রয়োজন। এখানে বরফ গলনের সত্য তাপ দেওয়া রয়েছে 33,600 জুল/কেজি। এই বরফ গলনের সত্য তাপকে আমরা ব্যবহার করে সম্পূর্ণ বরফ গলতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটা নির্ণয় করতে পারি। তো এই বরফ গলাতে প্রয়োজনীয় তাপকে আমরা Q1 দিয়ে লিখতে পারি। Q1 = ml। এই এম হচ্ছে টোটাল কয় কেজি পানি আমরা এখান থেকে নিচ্ছি সেটি। দেখতে পাচ্ছি যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমরা বরফের ওজন পাচ্ছি 3 কেজি। এই জন্য এম এর পরিবর্তে আমরা এখানে থ্রি লিখলাম। আর এখানে এল মানে হচ্ছে বরফ গলনের সত্য তাপ, যেটি হচ্ছে 33,600 জুল/কেজি। এই দুইটাকে গুণ করে দেওয়ার পর আমরা পাচ্ছি 1,08,000 জুল। এখন এই যে পানিটি এখন এই গলিত পানিকে আবার আমাদেরকে 300 কেলভিন তাপমাত্রায় নিয়ে যেতে হবে। তো এখন এই পানিটাকে 300 কেলভিন তাপমাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যে প্রয়োজনীয় তাপ, সেটাকে আমরা লিখতেছি Q2। আর আমরা অলরেডি জানি Q2 = ms T2 - T1। এই সূত্রটি ইতিমধ্যে আমরা পড়ে এসেছি। এখানে এম হচ্ছে তার ভর, যেটা হচ্ছে 3 কেজি পানি এখানে আমরা অঙ্কের মধ্যে পাচ্ছি। এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ, আমরা সেটা জানি 4,200। T2 আমাদের 300 কেলভিন। আর T1 হচ্ছে 273 কেলভিন। এই মানগুলো আমরা যখন এখানে বসিয়ে দিব, তখন খুব সহজে আমরা 273 কেলভিন তাপমাত্রা পানিকে কিভাবে কত তাপমাত্রায় দিলে 300 কেলভিন তাপমাত্রায় আহ নিয়ে যেতে পারি, সেই তাপমাত্রা এখানে বের হয়ে যাবে, যেটি হচ্ছে 3,40,200 জুল। অর্থাৎ আমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হতে মোট তাপের প্রয়োজন হবে Q1 + Q2।
এই দুইটিকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পাই 4,41,000 জুল। এখন আমরা তাপগতিবিদ্যা নিয়ে কথা বলবো। যদিও তোমাদের বইয়ে তাপগতিবিদ্যার আলোচনা খুবই লিমিটেড, পরবর্তী শ্রেণীতে গেলে তোমরা তাপগতিবিদ্যা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তো প্রথমত চলো জেনে নেওয়া যাক তাপগতিবিদ্যা বলতে কি বোঝায়। তাপ শক্তির অন্যান্য শক্তিতে রূপান্তর সংক্রান্ত বিজ্ঞানকে তাপ গতিবিদ্যা বলা হয়। অতীতে তাপের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে থিওরি দিয়েছিলেন। একসময় মনে করা হতো যে তাপের হ্রাস বৃদ্ধির কারণ হচ্ছে ক্যালোরিক নামে এক ধরনের তরল পদার্থ, যেটির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। তবে বিজ্ঞানী কাউন্ট র্যামফোর্ড কামানির নল ফুটো করার সময় ড্রিল দিয়ে ঘর্ষণ করে ক্রমাগত তাপ সৃষ্টি করে দেখান যে ক্যালোরিক নামে কোনো তরল নয়, এটি এক ধরনের যান্ত্রিক শক্তি। বর্তমানে ক্যালোরি তত্ত্ব না থাকলেও ক্যালোরি এককটি এখনো বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়, বিশেষ করে খাদ্যদ্রব্যের প্যাকেটে আমরা খাদ্যদ্রব্যে কতটুকু তাপ শক্তি মজুদ আছে সেটি আহ বর্ণনা করার জন্য এই ক্যালোরি একক এখনো ব্যবহার করা হয়। তো বিজ্ঞানী জুল যান্ত্রিক কাজের আহ সঙ্গে তাপের একটি সমানুপাতিক সম্পর্ক উনি বের করেন, এবং বিজ্ঞানীরা তখন তাপকেও শক্তির একটি রূপ হিসেবে গ্রহণ করে নেন। তো চিত্রের মধ্যে জুলের যে পরীক্ষাটি উনি করেছিলেন সেই পরীক্ষাটির বর্ণনা দেওয়া রয়েছে। চলো এই ব্যাপারে একটু বিস্তারিত জেনে নিই। আমরা এই অধ্যায়ের শুরুতেই ক্যালোরিমিতির মূলনীতি সম্পর্কে জেনেছি, এবং তাপমাত্রা এবং আপেক্ষিক তাপের সাহায্যে তাপ পরিমাপ কিভাবে করা যায় সেটিও শিখেছি। এছাড়া এর আগের অধ্যায়ে বিভব শক্তি নির্ণয়ের যে রাশিমালা সেগুলো নিশ্চয়ই তোমরা শিখে এসেছো। এই দুইটি বিষয়কে একত্রিত করে বিজ্ঞানী জেমস জুল তার বিখ্যাত পরীক্ষাটি করেছিলেন। এই চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি পলির মাধ্যমে রুলারের পেছনে একটি দড়িতে আটকানো ভরটি অভিকর্ষের প্রভাবে নিচের দিকে নামতে থাকে। এই সময় পেঁচ খোলার সঙ্গে সঙ্গে রুলারটি ঘুরতে থাকে এবং আটকানো একটি চাকাকে ঘোরাতে থাকে। পানিতে ডুবানো চাকাটিকে আহ পানিতে ডুবানো যে চাকাটি দেখতে পাচ্ছ, এই চাকাটি পানিকে আলোড়িত করে এবং উত্তপ্ত করে। একটি থার্মোমিটারের মাধ্যমে পানির তাপমাত্রার পরিবর্তন পরিমাপ করে উত্তপ্ত তাপের পরিমাপ হিসাব করা যায়। অন্যদিকে ভরটি কতটুকু নিচের দিকে নেমেছে, সেখান থেকে কতটুকু বিভব শক্তি কাজের উপর রূপান্তরিত হয়েছে সেটিও বের করা যায়। এইভাবে বিজ্ঞানী জেমস জুল যান্ত্রিক কাজের সঙ্গে তাপের যে সম্পর্ক সেটি নির্ণয় করেছিলেন। আমরা জানি যে পানির আপেক্ষিক তাপ 4,200 জুল/কেজি/কেলভিন। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারছি যে জুল জেমস জুল তার পরীক্ষায় 1 কেজি পানির উপর 4,200 জুল কাজ করে তার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে পেরেছিলেন। এখন আমরা জুলের পরীক্ষা সংক্রান্ত একটি গাণিতিক উদাহরণ দেখব। এই উদাহরণে বলা হয়েছে যে জুলের পরীক্ষণে আবদ্ধ পাত্রের ভেতরে 310 কেলভিন তাপমাত্রার 100 গ্রাম পানি নেওয়া হলো। এরপরে রোলারের সঙ্গে দড়িতে বাঁধা 50 কেজি ভর 3 মিটার নামানোর ফলে সৃষ্ট আলোড়নের পরে পানির তাপমাত্রা কত হবে। অর্থাৎ একটু আগে আমরা যে চিত্রটি দেখে আসছিলাম সেই চিত্রে আমরা এখানে বিভিন্ন ধরনের মান পাচ্ছি। এই মানগুলোর মাধ্যমে আমাদেরকে এখানে পানির তাপমাত্রাটা বের করতে হবে। এখানে বলে দেওয়া আছে যে আহ, দড়িতে বাঁধা 50 কেজি ভর 3 মিটার নিচে নামানো হয়েছে। এতে করে আমরা বুঝতে পারতেছি যে ভরটি নিচে নামানোর কারণে এর মধ্যে থাকা বিভব শক্তির হ্রাস পেয়েছে। আমরা এই হ্রাসকৃত বিভব শক্তি আমরা নির্ণয় করতে পারি E = mgh এই সূত্রের মাধ্যমে। এখানে m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ এবং h হচ্ছে উচ্চতা। এখানে m বলতে 50 কেজি ভরকে বোঝাচ্ছে, g বলতে আমরা ইতিমধ্যে জানি অভিকর্ষজ ত্বরণ, যেটি হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, এবং এইচ বলতে 3 মিটার নিচে নামানো এটাকে বোঝাচ্ছে। এই এম জি এইচ এর মান বসিয়ে আমরা পাই যে হ্রাসকৃত বিভব শক্তি হলো 1470 জুল। আবার আলোড়নের পরে নিশ্চয়ই পানির তাপমাত্রাও বাড়বে। এই ক্ষেত্রে পানির তাপমাত্রা হবে T2। আর পানির পূর্বের তাপমাত্রা যদি আমরা ধরে নিই T1, তাহলে আমাদের সমীকরণটা হবে Q = ms T2 - T1। যেহেতু এখানে হ্রাসকৃত বিভব শক্তিটা সম্পূর্ণটাই আলোড়িত পানির মধ্যে তাপমাত্রা হিসেবে যুক্ত হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি E = Q ms T2 - T1। এখানে আমরা ই
এবং M S T1, এই সবগুলো রাশির মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই T2 এর মান ক্যালকুলেশন করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি T2 এর মান হচ্ছে 313.5 কেলভিন। এখন আমরা তাপগতিবিদ্যার বেশ কয়েকটি সূত্র আমরা এখানে দেখব। তাপগতিবিদ্যার প্রধানত তিনটি সূত্র রয়েছে। এই তিনটি সূত্র তাপ শক্তি কিভাবে কাজ করে সে সম্পর্কে ধারণা দেয়। এই তিনটি সূত্র বিভিন্নভাবে লেখা হয়, তবে এই সূত্রের মূল ভাবটি খুব সহজে প্রকাশ করে আমরা এই তিনটা ভাগে লিখতে পারি। তো গতিবিদ্যার প্রথম যে সূত্রটি সেটি হচ্ছে, শক্তিকে তাপ, অভ্যন্তরীণ শক্তি কিংবা কাজ হিসেবে রূপান্তর করা সম্ভব, কিন্তু তাকে সৃষ্টি করা কিংবা ধ্বংস করা যাবে না। অর্থাৎ আমরা কোনো একটি শক্তিকে তার ভিন্ন ভিন্ন রূপে কনভার্ট করতে পারি, আর অন্য অন্য রূপে পরিণত করতে পারি, কিন্তু কোন শক্তি কখনো ধ্বংস হয়ে যায় না। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হলো, যখন শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয় তখন সব সময় এখানে একটা শক্তি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। অর্থাৎ শক্তি যখন রূপান্তর ঘটে, তখন এক এক রূপের শক্তি অন্য রূপে যখন পরিবর্তন ঘটে তখন কিছু শক্তি নষ্ট হয় বা ব্যবহারের অযোগ্য হয়। সম্পূর্ণ শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয় না। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রটি হলো, পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো সম্ভব নয়। এছাড়াও এই তিনটি সূত্রের বাইরে আরেকটি তাপগতিবিদ্যার সূত্র রয়েছে। তাপগতিবিদ্যার তিনটি সূত্র প্রকাশ করার পরেও বিজ্ঞানীরা আরো একটি বিষয়কে সূত্র হিসেবে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সূত্রটির গুরুত্বের কারণে সেটি সবার আগে স্থান দেওয়ার জন্য এটিকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হিসেবে প্রকাশ করা হয়। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি হলো, যদি দুটি সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সঙ্গে একই তাপমাত্রায় থাকে, তাহলে প্রথম দুটি সিস্টেম একই তাপমাত্রায় থাকবে। এই শূন্যতম সূত্র ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়। এই প্রত্যেকটি সূত্র খুবই ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালো করে এই সূত্রসমূহ আয়ত্ত করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরই মাধ্যমে তোমাদের অধ্যায় 2 এর সমস্ত আলোচনা এখানেই শেষ হলো। অধ্যায় 2 সম্পর্কিত আরো যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নটি করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।